সো শুরুতেই আমরা কোনো এমন কোনো প্রোডাক্ট নিব না যে প্রোডাক্টের সম্পর্কে সবাই খুব কম জানে স্যার। ঠিক আছে, আমরা একটা সহজ প্রোডাক্ট নিব। যেমন আমি আগের ব্যাচে একটা প্রোডাক্ট নিয়েছিলাম, আমরা ধরেন ল্যাপটপ নিয়েছিলাম অ্যামাজন থেকে। আমরা দুইটা টপিক্সে আমরা কন্টেন্ট লেখা শিখবো। একটা হচ্ছে আমাদের সার্ভিস রিলেটেড কন্টেন্ট লেখা শিখবো, আরেকটা শিখবো স্যার আমরা আম, আমাদের অ্যাফিলেট রিলেটেড কন্টেন্ট লেখা, কিভাবে অ্যাফিলেট কন্টেন্ট লিখতে হয় আর কিভাবে আমাদের সার্ভিস রিলেটেড কন্টেন্ট লিখতে হয়, যেমন লিড জেনারেশন। লিড জেনারেশনের জন্য স্যার বলতেছেন এক পেজে যে সাইটগুলো হয় আর কি লিড কালেক্ট করার জন্য ওগুলোর কথা বলতেছেন আপনি? না স্যার, লিড জেনারেশনে বিশাল পার্ট আছে কাজ করার মতো, এসিও নিয়ে কাজ করার মতো। আচ্ছা, লিড জেনারেশনের স্যার অনেকগুলো পার্ট আছে এবং লিড জেনারেশন নিয়ে অনেকেই কাজ করে। কারণ যদি আমি আপনাকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন কেন অনেকে এটা নিয়ে কাজ করে। ওকে, চলেন আমরা একটু কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে একটু একটা ঢু দিয়ে আসি। কি অবস্থা কিওয়ার্ড প্ল্যানার, তারা লিড জেনারেশনকে কিভাবে দেখতেছে কিওয়ার্ডটাকে। ওকে, আমি যদি এখানে লিখি লিড জেনারেশন, লেটস সার্চ। এই যে দেখেন স্যার, এই জিনিসগুলোর জন্য লিড জেনারেশনের কিওয়ার্ডের এত ডিমান্ড। ঠিক আছে, বেশি লাগবে না, মাসে এরকম ধরেন 5টা করে ইউজার পাইলে কাজ হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছেন, B2B লিড জেনারেশন সার্ভিস, সার্চ ভলিউম কত, 10 to 100, কম্পিটিটর লো, সিপিসি রেট দেখছেন। জি স্যার দেখছি। নট অনলি দ্যাট, আপনি আরও এরকম আছে, অনেক আছে। ঠিক আছে, এই দেখেন এটা সিপিসি রেট দেখেন, এটা কি রিয়েল এস্টেট লিড জেনারেশন ক্যাম্পেইন, সিপিসি রেট দেখছেন। সো এই জন্য আসলে সবাই লিড জেনারেশন নিয়ে অনেকে কাজ করে। মানে সার্চ ভলিউম শুধু থাকলেই হলো, নামমাত্র সার্চ ভলিউম থাকলেই হলো। যেমনটা 10 to 100, এটা হচ্ছে নামমাত্র সার্চ ভলিউম। ঠিক আছে, কথা হচ্ছে যে সার্চ ভলিউম নামমাত্র থাকলেই হলো। কিন্তু আম, আমি যদি একটু দেখাই, ধরেন আপনার এখানে লিখি আমি দাঁড়ান আমি একটু দেখাই। ধরেন আমি যদি একটা বিষয় হচ্ছে কি, আমি যখন গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করতাম, ঠিক আছে, আচ্ছা
আমি যখন গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করতাম তখন লিড জেনারেশনে এরকম লিড জেনারেশনের মতো আরও অনেক কিওয়ার্ডের লিস্ট ছিল আমার কাছে, টপিক ছিল, যে টপিক নিয়ে কাজ করতাম এবং ওই টপিকগুলো ছিল হাই সিপিসি রেট এবং কম্পিটিশনও ছিল লো, খুবই লো, ঠিক আছে। যে জন্য ধরেন ওইগুলো নিয়ে কাজ করে খুব মজা পাইতাম, কারণ আমাদের তো তখন ধরেন এগুলো তো কোনো ব্যাপার না, আমাদের কোম্পানি থেকে কন্টেন্ট প্রোভাইড করতো, আমরা শুধু ব্লগগুলোতে এগুলো লাগাইতাম, লাগিয়ে কাজ মার্কেটিং করতাম। দেখা যাইত যে এভরি মান্থ, ঠিক আছে, এভরি মান্থ $200-250 এই গুগল অ্যাডসেন্স থেকে ঢোকানো যাইতো এই ধরনের কিওয়ার্ড ব্যবহার করে। যদিও ওগুলো কাজ এখন বাদ দিয়ে দিছি, ঠিক আছে। স্যার জি স্যার, আমার কথা শুনতে পান? স্যার আপনি স্যার অনলাইনে বা আর্নিং এর দিকে আপনি আসছেন শুরু করছেন কি দিয়ে স্যার? শুরু করছিলাম স্যার সিপিএ দিয়ে, অ্যান্ড দেন সিপিএতে আমি লিড কালেক্ট করতাম। আমি লিড কালেক্ট করতাম হচ্ছে জব রিলেটেড, পিবিএ লিড কালেক্ট করতাম, ওখান থেকে মূলত শুরু। তারপরে আসি আছে আপনার লিড জেনারেশনে। লিড জেনারেশন করতে করতে সবাই খালি চায় B2C লিড, ঠিক আছে। B2C লিডে কাজ ভাবলাম তাহলে B2B বাদ দিয়ে B2Cতে আসি। B2Cতে আসে শিখলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ক্যাম্পেইন চালু করা, ল্যান্ডিং পেজ তৈরি করা, এগুলো করে B2C লিড কালেক্ট করতাম তখন। ওইটা করতে করতে স্যার চলে আসলাম আবার নিজে একটা সিপিএ অ্যাকাউন্ট খুললাম ম্যাক্স বন্ডে, খুলে ওইটা নিয়ে কাজ করা শুরু করলাম। করতে করতে ভাবলাম না, ভালো লাগতেছে না, খুবই কষ্ট হয়, 2টা-4টা করে সেল আনতে অনেক চাপ হয়ে যায় B2Cতে। তারপরে চলে আসলাম মার্কেট প্লেসে এসে ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস রান করলাম আপওয়ার্ক অ্যান্ড ফাইবারে। আপওয়ার্কেও কাজ চলতে থাকলো, ফাইবারে কাজ চলতে থাকলো, ডে বাই ডে স্যার এটা করতেছি না ওইটা করতেছি না ওইটা করতে করতে প্রায় অনেক দূরে চলে আসছি। এখন আপাতত সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ শিখতেছি। এই জন্য আপনার ধরেন ছোটোখাটো কিছু লোকাল পর্যায়ে ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ করি, প্লাস পাশাপাশি আপনাদের ক্লাস নেই। আপনার ধরেন রিয়েল এস্টেট লিড, দেন আপনার আসেন এই যে আপনার ডাটা এন্ট্রি সেক্টরে যে ইয়েগুলো আছে, আপনার ওই ক্রাউলারগুলো আছে, ক্রাউলার স্ক্রিপ্ট তৈরি করি ডেটা এন্ট্রি কাজের জন্য। বিগ ডেটা নিয়ে কাজ করি, রিয়েল এস্টেট নিয়ে কাজ করি। এখন ওয়েবের কাজ খুব কম করি, কারণ ওয়েবে কাজ করতে গেলে অন্য কোনো কাজ হয় না, খুবই টাইম বেশি দিতে হয় একটু। আপাতত ওয়েবের কাজ বাদ আছে আমার, আর এই কলেজ করতেছি, আপনাদেরকে কাজ শেখাচ্ছি। আপাতত এইটুকুতে আছি স্যার, ঠিক আছে। ওকে স্যার, আচ্ছা হ্যাঁ স্যার, দেখতে গেলে মোটামুটি বড়ই, অনেকদিন আগে থেকে কাজ করি তো, এই আর কি। আচ্ছা, সো এখানে আপাতত আমি খুঁজে মনে হচ্ছে না আমার কিওয়ার্ডগুলো, অনেকদিন আগের ঘটনা তো, প্রায় ধরেন আপনার তাও 3 বছর আগের ঘটনা। তো সিমিলার কিওয়ার্ড, তারপরেও লিড জেনারেশন দিলে অনেক পাওয়া যায়, কেন জানি পাচ্ছি না, আই ডোন্ট নো। আমি এখানে একটু যদি লিখি এটা দিচ্ছে $10, এটা দিচ্ছে $6, এটা দিচ্ছে 32 সেন্ট। এটা স্যার আপনার সিপিসি রেট, দ্যাট মিনস আপনাকে এখানে বলা হচ্ছে যে যদি আপনি যে সাইটে গেছেন, সাপোজ ধরেন আমি দেখেন একটা সাইটে দেখাই, এখান থেকে আমার এখানে যদি যাই টেম্প ইমেইল, এই সাইটটাতে গিয়ে আমি অ্যাড ব্লগার বন্ধ করে দিলাম। অ্যাড ব্লগার বন্ধ রাখি তো এই জন্য আপনারা অ্যাডগুলো দেখতে পান না। অ্যাড ব্লগার ছাড়া একটু রান করে দেখেন, দেখতে পাচ্ছেন অ্যাড ধরছে, এই যে অ্যাডগুলো আমরা দেখতে পাচ্ছি,
এখানে কি লেখা আছে, ক্রিয়েটিভ ক্লাউড, মেক উইথ ক্রিয়েটিভ ক্লাউড অ্যাপস ফর ফটোগ্রাফি, ডিজাইন, ভিডিও, ইউএস $9 মান্থ বা $10 মান্থ। সো আমি একজন ভিজিটর হয়ে এই অ্যাডে যদি ক্লিক করে এর ভিতরে যাই, এখানে বিভিন্ন ইউজাররা বিভিন্ন ধরনের কানেকশন দিয়ে রাখে, ঠিক আছে। এবং এখান থেকে যদি আমি এটা পারচেস করি, ঠিক আছে, যদি এটা পারচেস করি কিংবা এখানে গিয়ে যদি আমি কিছুক্ষণ স্টে করি, যেমনটা এই অ্যাডোবি যে কন্ডিশনে গুগলকে অ্যাড দিছে ওই কন্ডিশনটা যদি আমি এখান থেকে ফিল আপ করি, তাহলে আমি এই পেমেন্টটা পেয়ে যাব। আমি না, যে ওয়েবসাইটের অ্যাডমিন সে পেমেন্টটা পেয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পারছি স্যার। সো আমরাও এরকম করব, আমরা যখন ওয়েবসাইট তৈরি করব তখন ওই ওয়েবসাইটে আমরা এরকম গুগল অ্যাড লাগাবো, ঠিক আছে। আর যারা আমাদের ওয়েবসাইট ভিজিট করবে তারা আমার মতো এরকম অ্যাড ব্লগার ইউজ করে ভিজিট করবে, ঠিক আছে। তখন দেখা যাবে আপনি মাঝখান থেকে কিচ্ছু পাচ্ছেন না, কুসু, সমস্যা নেই। ওইটাকেও অ্যাড ব্লগারে ওইটা তো স্টপ করার ওয়ে আছে, কিন্তু একটু প্রোগ্রামিং নলেজ থাকতে হবে। যাই হোক, ওইটা আপনারা পরে শিখে নেবেন। আপাতত কাজে ব্যাক করি, কেমন। কন্টেন্ট রাইটিং না, টপিকস। সো টপিকস হিসাবে আমরা যদি সিলেক্ট করি ল্যাপটপ, তো ভালো হয়, খুব যে খারাপ তাও না। চলেন আমরা অ্যামাজনে যাই, amazon.com। অ্যামাজনে গিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করি কম্পিউটার, কম্পিউটার থেকে সিলেক্ট করি কম্পোনেন্ট, কম্পিউটার অ্যান্ড ট্যাবলেট, এখান থেকে যাই, ক্লিক করি। সো দেখেন এখানে অনেকগুলো ল্যাপটপ চলে আসছে, ঠিক আছে। সো আমি যদি এখান থেকে বলি একটু ফিল্টার করে নিই স্যার, এটা একটু ফিল্টার করে নিলাম। রিভিউ ভালো থাকতে হবে, প্রাইস ভালো, সেলার ভালো, কম্পিটিটিভ, ল্যাপটপ। দুঃখের বিষয় হলো সত্য যে এখানে দেখেন একটু ডিফারেন্ট টাইপের ক্রোম ওএস যুক্ত ল্যাপটপ আসতেছে, উই ডোন্ট ইউজ ক্রোম। আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে লিখে সার্চ করবো স্যার, চলেন অ্যামাজনে লিখি ল্যাপটপ। না স্যার, ল্যাপটপ আমি দিলাম i7 ভার্সনের 10 জেনারেশন লেটেস্ট মডেলের একটা ল্যাপটপ নিলাম স্যার, ঠিক আছে। চলেন একটু দেখি। ওকে, লেটস সিলেক্ট ইট। আপনারা যখন অ্যামাজনে অ্যাফিলিয়েট নেবেন না, তখন এরকম ক্যাটাগরি বিশেষ গেলে আপনাকে দেখাবে যে এই ক্যাটাগরির আন্ডারে এতগুলোতে অ্যাফিলিয়েট আছে, আপনি ওখান থেকে যে কোনো একটা পিক করে নিতে পারবেন, নিয়ে ওইটাতে কাজ করবেন। অ্যামাজনে অ্যাফিলিয়েট আছে আপনাদের কারো? আচ্ছা আচ্ছা, করে নেবেন স্যার, করে নিলেই বুঝতে পারবেন, খুবই সহজ। যদি না বুঝতে পারেন বা ট্রাবল হয় আমাকে একটু নক করতে পারেন, আমি সুন্দর করে বোঝাই দেবো, ঠিক আছে। ওকে, আচ্ছা স্যার, টপিকস হিসাবে আমরা কি খুঁজে পেলাম, আমরা একটা ল্যাপটপ নিয়ে রিভিউ করবো, কেমন। ওকে ফাইন। এটা আমরা চুজ করার পিছনে একটা কারণ হচ্ছে এটা যদি এই
এটা হচ্ছে আপনার Core i7-এর 7-এর 10 জেনারেশনের একটা কম ল্যাপটপ, যেটা বর্তমানে যে কন্ডিশন চলতেছে, যেমন গেম, পাবজি গেম কিংবা অনলাইন গেমগুলো খেলা এবং ওয়েটের দিক থেকে এটা অনেক লাইট, ওভারঅল মিলে সব কিছু মিলে বর্তমানে এটার চাহিদা আছে মার্কেটে। ঠিক আছে, বাজেটের দিক থেকে একটু বেশি হলেও মার্কেটে খুব ভালো চাহিদা আছে স্যার। আচ্ছা, এই কনফিগারেশনের একটা ল্যাপটপ যার দাম $144 প্লাস বাংলাদেশে শিপিং ফি দিতে হবে $135, তার দাম কত হচ্ছে একটু দেখি তো স্যার। 1 মিনিট, আমি একটু প্রাইস দিব বাংলাদেশি টাকায়। লেটস সি, $744 প্লাস $135 শিপিং, 85 দেখছেন ব্যবহার, ৭০,০০০ টাকা হলে এই ল্যাপটপের দাম। হবে না কেন? Core i7-এর আপনার ধরেন 10th জেনারেশন, এই প্রসেসরের দামই তো ৪২,০০০ টাকা, ৪০-৪২,০০০ টাকা, বাকিগুলো তো থাকলোই, তাই না? এই যে দেখছেন, এটার দাম কমানোর আরেকটা কারণ, একটা হচ্ছে এখানে গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয় না, ইন্টেলের যে গ্রাফিক্স কার্ডটা আছে ওইটাই ব্যবহার করছে এটাতে, এই জন্য আর দাম কমছে। আচ্ছা, দেখা যায় যদি 4 GB একটা গ্রাফিক্স কার্ড লাগাইতো তাহলে আরো 10,000 টাকা দাম বেশি হইতো। হ্যাঁ, ডিফল্ট যে গ্রাফিক্স থাকে ওইটা, গ্রাফিক্স কার্ড থাকে কম্পিউটারের সঙ্গে, ওইটা আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চলেন স্যার একটু কাজে ব্যাক করি। সেটা হচ্ছে প্রথমে আমাকে কি বলা হয়েছে, টপিকস নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। ওকে ফাইন, টপিকসটা আমরা সিলেক্ট করে নিলাম কি, ল্যাপটপ, Core i7-এর একটা ল্যাপটপ, ডেটা কালেক্ট। এই ল্যাপটপের সঙ্গে রিলেটেড যত ধরনের ডেটা আছে সবগুলো স্যার আমাকে কালেক্ট করতে হবে ইন্টারনেট থেকে উইথ সোর্স। ঠিক আছে, বুঝাইতে পারছি কি স্যার আমি? চলেন আমরা একটা ওয়ার্ড ফাইল নেই, এমএস ওয়ার্ড, এখানে আমরা ডেটাগুলোকে স্টোর করব। নোটপ্যাডে হবে, হবে না কেন স্যার? আপনি রাখতে পারলে হবে না কেন? অবশ্যই হবে। আচ্ছা, এখানে নিলাম ল্যাপটপ, সোর্স হচ্ছে আমাজন, এটা নিয়ে আমরা কাজ করবো। যেহেতু আমি একটা আন্ডারলাইন দিয়ে দিই, চলেন কাজ করি। এখান থেকে আমরা এটার ইউআরএলটা কপি করে রাখবো স্যার, কারণ ইউআরএলটা আমাদের প্রয়োজন আছে। দেন আসেন আমরা এর যাবতীয় যত স্পেসিফিকেশন আছে সব কিছু নিয়ে নেব এখান থেকে। আমাদের ল্যাপটপে যতগুলো স্পেসিফিকেশন অ্যামাজনে আছে সবগুলো কি করছে আমরা কপি করে নিয়ে নিচ্ছি না। এখন এর প্রতিটা স্পেসিফিকেশনকে আপনার কম্পেয়ার করতে হবে, ওর বর্তমান ভার্সন কিংবা আগের ভার্সনের সাথে কম্পেয়ার করে কাস্টমারকে বুঝাইতে হবে
যে যে স্পেসিফিকেশন এই ল্যাপটপ দিচ্ছে এটাই বেস্ট। স্যার আমি কি বুঝাইতে পারছি? ওকে, সো একটা প্রোডাক্ট যখন আমরা রিভিউ করতে যাব স্যার, তখন আমাদের কি করতে হয়? প্রোডাক্ট, হ্যাঁ অবশ্যই স্যার প্রমোশন করা, কারণ প্রমোশন না করলে তো আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন না। আর প্রোডাক্ট যদি আপনি সেল না করতে পারেন তাহলে আপনি কমিশন পাবেন না, ঠিক আছে? কারণ এখানে আমরা কমিশন বেসিস কাজ করবো অ্যাফিলিয়েটে। যেমন ধরেন এই ল্যাপটপের দাম হচ্ছে আপনার 744 $, $744 5% কমিশন যদি আমাকে দেওয়া হয় একটা সেলে, আমি যদি একটা সেল করে দিই তাহলে 5% কমিশন আমাকে দেওয়া হবে, বা 10% কমিশন। ল্যাপটপে কত কমিশন দেয়? 10%? আমি আমি সঠিক জানি না, কারণ ল্যাপটপে কখনো কাজ করি না। এখন 3% দিচ্ছে মনে হয় স্যার। আচ্ছা 10% না, চলেন $744 ভাগ 100, ওকে, গুণন 3। সো এই একটা ল্যাপটপ সেল করে দিলে আপনি $22 পাবেন। মানে আপনার রেফারেল লিঙ্ক থেকে যদি কেউ একবার ভিজিট করে এবং একবার ভিজিট করার 1 মাসের মধ্যে যদি ওই ল্যাপটপটা কিনে, তাহলে আপনি $22 কমিশন পাবেন। বুঝতে পারছি স্যার? হ্যাঁ বলেন। না স্যার, আপনি যে ল্যাপটপের জন্য অ্যাফিলিয়েট করতেছেন শুধু সেটারই কমিশন পাবেন, ওইটা সেল হইতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি পাবেন না স্যার। না, ওই ধরনের কোনো কিছু নাই, কারণ এই ল্যাপটপটাতে অ্যাফিলিয়েট আছে, এই ল্যাপটপটাতে অ্যাফিলিয়েট নাই। তাহলে আপনাকে কমিশন কে দিবে স্যার? অ্যামাজন নিজের পকেট থেকে দিবে? সবগুলোতে অ্যাফিলিয়েট থাকে না স্যার, ঠিক আছে? সবগুলোতে অ্যাফিলিয়েট থাকে না স্যার। ওকে, ওকে স্যার। সো এখানে আপনি যখন ল্যাপটপগুলোকে চুজ করবেন, তখন এই ল্যাপটপগুলোর মাঝে, ঠিক আছে, আপনাকে যে যেমন কাস্টমার অলসো ভিউ দিস ল্যাপটপ, এই সবগুলো ল্যাপটপটাকে সব কিছু আপনাকে যাচাই বাছাই করতে হবে, ঠিক আছে? এখানে কয়টা ল্যাপটপ আছে? শুনুন, আমি একটা বলি, 6টা 7টা ল্যাপটপ আছে এখানে। এই 7টা ল্যাপটপ আরও আছে মনে হয়, 3 7 21টা ল্যাপটপ আছে, ঠিক আছে? সো এই 7টা ল্যাপটপগুলো আপনি স্টাডি করে, আপনি যদি এখানে আপনার কন্টেন্টের ভিতর বলতে পারেন যে এইচপি প্যাভিলিয়ন এত সিরিজের যে ল্যাপটপটা আছে, এই ল্যাপটপের এটা ভালো, কিন্তু এই জিনিসটা খুবই খারাপ, বা সবই ভালো কিন্তু যে ভালো জিনিসগুলো দিছে তার তুলনায় দামটা সুইটেবল হয় নাই, দামটা আরও একটু কমানো লাগতো। আমরা বিভিন্ন মোবাইল ফোনের রিভিউ দেখি না? মোবাইল ফোন কেনার আগে স্যার, নতুন কোনো মোবাইল বাজারে আসলে রিভিউ দেখি না? যে বলে কি বলে যে এই মোবাইলের সবই ভালো, নেটওয়ার্ক আইসি খারাপ, কিংবা টাচ অতটা স্মুথ না, ক্যামেরা একটু খারাপ আছে, লো লাইটে খারাপ, মানে এমন সেন্সিটিভ বিষয়গুলো আপনাকে এমনভাবে বুঝাবে যে মনে হবে এই জিনিসটা খুবই বাজে। বা- সেক্ষেত্রে আপনাকে অ্যামাজন অ্যাফিলিয়েটে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ওদের পার্টনার হতে হবে, অ্যাফিলিয়েট পার্টনার হতে হবে। তখন আপনার কাছে যে প্রোডাক্টগুলো আসবে সবগুলো অ্যাফিলিয়েট রিলেটেড। হ্যাঁ হ্যাঁ, ওখানে ঢুকলেই দেখতে পারবেন স্যার, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে স্যার। আর যে বিষয়টা বলতেছিলাম যে এই যে প্রোডাক্টগুলো রিভিউ করে, ঠিক আছে, ওরা এমনভাবে বলবে যেন আপনার মনে হবে যে এই প্রোডাক্টটা ভালো না, এবং ওই প্রোডাক্টটা যারা কিনতে যাবে তারাই তো, সাপোজ ধরেন একটা মোবাইল নিয়ে আসছে, ধরেন স্যামসাং নোট নোট 9 নামে একটা ফোন নিয়ে আসছে,
আর একটা ফোন আসছে হচ্ছে ধরেন আপনার আইফোন 11X, আইফোন 11 ভার্সনের আইফোনের রিভিউ, মানে আমি অ্যাফিলিয়েট করার জন্য পেমেন্ট নিছি, কিন্তু আমাকে দেখা যাচ্ছে যে এই আইফোন 11-এর কম্পিটিটর হচ্ছে কে, নোট, স্যামসাংয়ের নোট। তো স্যামসাংয়ের নোটটাকে নিয়ে আপনার রিসার্চ করতে হবে, ঠিক আছে? রিসার্চ করে আর ভুলগুলো কোথায় আছে সেগুলো খুঁজে বের করতে হবে, ঠিক আছে? যেগুলো প্রবলেম হলে, যেগুলো আপনার প্রবলেম হতে পারে সম্ভাব্য, সেগুলো খুঁজে বের করে ওগুলো রিভিউ করতে হবে। যেমন কিছু প্রবলেম থাকে যে লো লাইটে খুবই বাজে ছবি দিচ্ছে, ভালো ছবি আসতেছে না, এরকম করে বলে আপনাকে লাস্টে বলতে হবে এর যে কম্পিটিটর আছে অ্যাপলের আইফোন এক্স, ঠিক আছে, এটাতে এই জিনিসগুলো খুব ভালো পাওয়া যায়, মানে নোটের থেকে এই জিনিসগুলো আইফোন 11-এ খুব ভালো আছে। তাহলে বিষয়টা কি? হ্যাঁ বলেন, বলেন শুনতেছি। আপনার এই ধরনের লিঙ্ক ফেসবুকে শেয়ার করতে গেলে স্পাম ধরবে স্যার। আপনাকে বাইসেল গ্রুপ থেকে ট্রাফিক ড্রাইভ করে ওয়েবসাইটে আনতে হবে, ওয়েবসাইট থেকে ট্রাফিক ড্রাইভ করে আপনাকে অ্যামাজনে নিয়ে আসতে হবে। ডিরেক্টলি আপনি ফেসবুক হয়তো বা পোস্ট করতে পারবেন না, ব্লক করে দেবে, ঠিক আছে? আপনি যদি ট্রাফিক আনতে পারেন কোনো সমস্যা নেই, ডিরেক্ট লিঙ্ক দিয়ে আনতে পারলে সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সবগুলোতে প্রায় একই। আপনি যদি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে আনতে পারেন কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, যেটা নিয়ে কথা বলতেছিলাম যে এই যে কম্পেয়ার করাটা আসলে এটাকে বোঝায়, ঠিক আছে? আপনি যে প্রোডাক্টটা নিয়ে কম্পেয়ার করতেছেন সেই প্রোডাক্টের কম্পিটিটর কে আছে তাকে খুঁজে বের করেন, কম্পিটিটরের কি কি ল্যাক আছে, ল্যাকগুলোকে খুঁজে বের করেন, তারপরে ওগুলো নিয়ে একটা রিভিউ করেন, কেমন? ওগুলো নিয়ে একটা রিভিউ করে ইন্ড অফ দ্য শেষে বলে দেন যে এই যে এটার থেকে এই জিনিসটা ভালো আছে, কেনা যায়, ঠিক আছে? সেম প্রাইসে এই জিনিসটা ভালো আছে, ওকে ফাইন। জি স্যার, হ্যাঁ কম্পেয়ার করে দিতে হবে। হ্যাঁ, তবে সৎ হওয়া হবে না স্যার, সৎ হলে আবার ঝামেলা আছে। সবসময় চেষ্টা করতে হবে যেটা আপনার সেল করলে আপনি এই যে দেখেন এইখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অ্যাফিলিয়েট স্যার। দেখেন কি লেখা আছে, টপ 10 স্টুডেন্ট ল্যাপটপ আন্ডার 500, এগুলো কিন্তু সবাই অ্যাফিলিয়েট করতেছে, ভিডিও অ্যাফিলিয়েট, দেখতে পাচ্ছেন কি লেখা আছে, আপলোড ইউর ভিডিও। আপনি চাইলে এখানে আপনার ভিডিও রিভিউয়ের ভিডিওটা এখানে আপলোড করে দিতে পারেন, ওকে ফাইন। যেটা কথা বলতেছিলাম এখানে স্পেসিফিকেশনের ক্ষেত্রে আচ্ছা আমরা তো এখনো স্টুডেন্ট এত কম কেন আমি বুঝলাম না, কেউ ক্লাসে জয়েন করতেছে না, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। রাশেদ ভাই এসব বলবেন ভাই অ্যাটেন্ডেন্স দিলেন না। লাঞ্চ করছেন সবাই? আল্লাহ আপনাদের দোয়া এখনো হয় নাই স্যার। আজকে ইন্টারনেটে একটু ঝামেলা করাতে এটা করতে পারি নাই স্যার। আজকে 3 তারিখ না? আচ্ছা একটা
অ্যাটেন্ডেন্সটা সেটা নেই। আবু জান্নাত না, বিপ্লব কুমার আছেন, কামরুজ্জামান আছেন, লাস্ট টু। আচ্ছা, শেষের দিকে ছিলেন, আমাকে বলেন নাই কেন স্যার? আমি হয়তো বা লক্ষ্য করি নাই। অ্যাডমিট তো অটোমেটিক হয়ে যায়, আপনি একটু চ্যাট বক্সে মেসেজ করে দিলে আমি কালকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতাম। এটা তো অলরেডি লিস্ট কাউন্ট হয়ে গেছে, এখন এটা এখানে করে দিয়ে কোনো লাভ নাই। দেখা যাবে কোর্স শেষে যখন আমরা এগুলো ম্যাচ করাইতে যাব ডেটা, তখন ঝামেলা হয়ে যাবে। আপনি আমাকে কালকেই বলে দিতেন, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিতাম, কোনো সমস্যা হতো না। ওকে, আচ্ছা আমাকে একটু ইনফর্ম করবেন যে স্যার আমি আসছি, চলে আসছি। ওকে ফাইন, আমি দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, মারুফ হাসান, মারুফ হাসান নাই। মুসা কারিম শুভ প্রেজেন্ট। লিটন আছে না? আচ্ছা, মেহেদি হাসান, ওকে স্যার। মঞ্জুরুল ইসলাম আছেন না? শাকিল, শাকিল নাই না? মীর রিপন আলী আছেন তো স্যার? দেখছি আপনাকে। সাইফুল ইসলাম আছে। আশিক আল মাহবুব আছে? নাই। সুমাইয়া সুলতানা, ওকে স্যার। জেনিফ, জেনিফ নাই। আলামিন অপু, স্যার ছিল স্যার, কিছুক্ষণ আগে ছিল। আচ্ছা ঠিক আছে, অ্যাটেন্ডেন্স দিয়ে দিলাম। মিঠু আলম, প্রেজেন্ট স্যার। নাজমুল যুক্ত আসেন নাই। প্রেজেন্ট স্যার। এই প্রেজেন্ট দিল কে? স্যার আমি নাজমুল হোসেন টুকু। স্যার আপনি এতদিন অ্যাবসেন্ট কেন স্যার? স্যার আমি আপনাকে বলছিলাম স্যার, আমি অসুস্থ ছিলাম, পেটের সমস্যা ছিল, আমার অসুস্থ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনাকে লং টাইম অ্যাবসেন্ট দেখে মনে করলাম আপনি বোধহয় জয়েনই করতে পারবেন না। স্যার কিন্তু আমি পরীক্ষা দিয়েছিলাম তো। আমি এখনো পরীক্ষার খাতা দেখি নাই, এই জন্য আসলে জানি না, তবে যদি দিয়ে থাকেন সমস্যা নাই স্যার, ঠিক আছে। স্যার স্যার আছে স্যার। হ্যাঁ, আলামিনের উপর দিয়ে দিছি আপনাকে। সুমাইয়া সুলতানা আছে, মেসেজ করছে। হ্যাঁ, সোমায়াকেও দিয়ে দিছি তো, এই যে সোমায়া প্রেজেন্ট দিয়ে দিছি। আচ্ছা, আলী হাসান আছে। আমানুল্লাহ বলছে একটু দেরি হবে জয়েন করতে, শেষ লাস্ট 2 আওয়ারে জয়েন করবে সে। ওকে, দেখা যাচ্ছে টোটাল 4 জন আসে নাই। আচ্ছা, একটা ব্রেক নেই স্যার, ব্রেকের পর আসি আমরা। 25 মিনিটে একটা ব্রেক নেই, 20 বাজে। হ্যাঁ ভাই, আজকে ক্লাস নেই স্যার, অসুস্থ। বলো। দেখো, তোমার ক্লাসমেটেরা তুমি বোঝো, আমি কি বলবো? দেখো, তোমরা ক্লাসমেট, তোমরা নিজেদের মধ্যে আলোচনা করো, এটা ভালো হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ব্যাক করি। 4টা 5 থেকে 10-এর মধ্যে সবাই ব্যাক করি, ঠিক আছে।
সো আমরা একটা ল্যাপটপের অ্যাফিলিয়েট করব। ল্যাপটপের ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করে নিছি, এখানে যতগুলো ইনফরমেশন পাওয়া যায় সবগুলো কালেক্ট করে নিছি। চলেন এখন এখন প্রথম থেকে আমরা ল্যাপটপের ইনফরমেশনগুলো একটু দেখি। একটা হচ্ছে স্ক্রিন সাইজ। এই ল্যাপটপের স্ক্রিন সাইজ হচ্ছে 15.6 ইঞ্চি। এটার কোনো স্পেসিফিকেশন করার প্রয়োজন নাই। এখানে লেখছে নেক্সট স্টেজে আছে ম্যাক্স স্ক্রিন রেজুলেশন। সো এই 15.6 ইঞ্চিতে আমরা সর্বোচ্চ পরিমাণ অর্থাৎ সর্বোচ্চ 13.66 বাই 1366 বাই 768 পিক্সেলের রেজুলেশন পাবো। আর রেজুলেশন নিয়েও আসলে খুব বেশি ডিসকাস করার নেই, কারণ এই যে স্ক্রিন সাইজের সঙ্গে রেজুলেশনটা বেটার আছে, ঠিক আছে। বা আপনারা চাইলে রেজুলেশন সম্পর্কে কিছু লিখতে পারেন উইকিপিডিয়ার উপর ডিপেন্ড করে। যেমন দেখাই, ম্যাক্স রেজুলেশন ইজ স্ক্রিন রেজুলেশন ফর আচ্ছা, এখানে একটু লিখি 15.6 ইঞ্চি ল্যাপটপ স্ক্রিন রেজুলেশন। এইটা নিয়ে আমরা যদি একটু দেখি, এই সোর্সটাতে একটু আমরা দেখি কি লেখা আছে। তো ডিস্টার্বিং একটা বিষয়। আচ্ছা, এখানে লেখা আছে স্ক্রিন সাইজ। ওকে, লেখা আছে চিপ Windows laptop generally have a minute sir. Hello, हाँ भैया, अच्छा হ্যালো, আচ্ছা স্যার একটু একটু ইম্পর্টেন্ট জিনিস দেখি আমরা। সো এখানে একটা সোর্সে আমাদের বলতেছে যে চিপ উইন্ডোজ ল্যাপটপ জেনারেলি হ্যাভ 13.3 ইঞ্চি ডিসপ্লে অ্যান্ড 13.3 ইঞ্চি টু 15.6 ইঞ্চি। ওকে, এটা 13 থেকে 15 ইঞ্চির মধ্যে জেনারেল যে কম দামের যে ল্যাপটপগুলো থাকে এগুলোর স্ক্রিন হয়ে থাকে। অ্যান্ড উইথ দ্য রেজুলেশন অফ, যেখানে বলা হচ্ছে 1366 বাই 768 পিক্সেল টু পিক্সেল,
যাদের রেজুলেশন হয় এত, ওকে ফাইন, রেজুলেশনটা আগে থেকে ডিফাইন করে দেওয়া আছে। দিস ইজ অ্যাকসেপ্টেবল ফর মোস্ট হোম ইউজার, বেটার ল্যাপটপ ইউজার, have a sharp screen with the resolution of এত to এত or more। আচ্ছা ফাইন। সো এখানে দেখেন তারা, আমরা যখন কন্টেন্টগুলো লিখতে যাব আমরা কিন্তু ধরেন এইভাবেই লিখবো স্যার। এখানে দেখেন এটা একটা অনেক ভালো একটা নামকরা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে দেখেন কত সুন্দর করে আপনাদেরকে একটা কন্টেন্ট তারা এখানে লিখে রাখছে, যে স্ক্রিনের রেজুলেশন নিয়ে তারা ডিসকাস করছে। যেমন চিপ উইন্ডোজ, মানে কম দামের যে উইন্ডোজগুলো আছে, ল্যাপটপগুলো আছে, উইন্ডোজ ল্যাপটপ, সেগুলো জেনারেলি 13 ইঞ্চি থেকে 15 ইঞ্চির মধ্যে ল্যাপটপ প্রোভাইড করে থাকে। তাহলে এরা যে 13 থেকে 15-এর মধ্যে ল্যাপটপ প্রোভাইড করে থাকে, এই ইনফরমেশনটা কই থেকে আসলো? তারা অবশ্যই এগুলো নিয়ে রিসার্চ করছে। রিসার্চ না করে কি একটা কথা বলতে পারে? বলতে পারবে না স্যার একটা কথা রিসার্চ না করে। তারপরে কি বলতেছে দেখেন, উইথ দ্য রেজুলেশন অফ এত পিক্সেল, যাদের রেজুলেশন হয় নর্মালি এত পিক্সেল, তার মানে আমাদের ল্যাপটপে যে রেজুলেশনটা আছে সেটা নর্মাল রেজুলেশন, মানে এটা বাই ডিফল্ট মানে এই সাইজের স্ক্রিনের জন্য এই রেজুলেশনটা ফিক্স করা থাকে। দিস ইজ অ্যাকসেপ্টেবল ফর মোস্ট হোম ইউজার, যারা বাসায় বসে বা বাসার লাইট ওয়েট কাজের জন্য। হ্যাঁ বলো। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। সো যারা বাসায় ল্যাপটপ ইউজ করে বেসিক্যালি বাসার ছোটোখাটো কাজের জন্য, যেমন ধরেন গান শোনা, বিভিন্ন লেখালেখির কাজের জন্য, অর্থাৎ লাইট ওয়েট কাজের জন্য যারা ল্যাপটপ ব্যবহার করে তাদের জন্য এই রেজুলেশনটা পারফেক্ট। বেটার ল্যাপটপ ইউজুয়ালি হ্যাভ শার্প স্ক্রিন উইথ রেজুলেশন, মানে এর থেকে ভালো যে ল্যাপটপগুলো আছে যেগুলোতে গ্রাফিক্স কার্ড আছে, ঠিক আছে, সেইগুলোতে দেখা যায় যে 1920x1080 পিক্সেলের রেজুলেশন পাওয়া যায়। তাহলে আমরা কি শিখলাম স্যার এখান থেকে? এই যে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা পড়লাম, এখান থেকে আমরা কি শিখলাম? যে আমরা যে মানে রেজুলেশন নিয়ে কথা বলতেছি, এটা হচ্ছে ধরেন সব থেকে কম দামের রেজুলেশন, মানে ল্যাপটপসে যে শ্রেণী আছে শ্রেণীতে সব থেকে লোয়ার কোয়ালিটির স্ক্রিন, এটা এর থেকে বেশি পাওয়া যায়। তবে এটা যারা হোম ইউজার আছে, বাসায় বসে থেকে লাইট ইউজ করতে চায় ল্যাপটপটাকে, তাদের জন্য বেস্ট। এবং এর থেকে ভালো যে ল্যাপটপগুলো সেগুলোতে সর্বনিম্ন হলো 1920x1018 পিক্সেলের রেজুলেশন পাওয়া যায়। আবার দেখা গেছে you should find this kind of resolution screen easier to read on 17.3 ইঞ্চি। অর্থাৎ এই যে দেখেন এখানে 3টা রেজুলেশনের আছে, ঠিক আছে, আর একটা হচ্ছে 17.3 ইঞ্চি রেজুলেশনের একটা মনিটর আছে, স্ক্রিন আছে। এই স্ক্রিনে আবার এই রেজুলেশনটা সাপোর্ট করে। ওকে ফাইন, ল্যাপটপ দেন অন 13x3 অথবা 14 ইঞ্চি ল্যাপটপ, বিকজ এভরিথিং অন দ্য স্ক্রিন উইল বি বিগার। এবং কেন এত সাইজের পিক্সেলটা এই 13x থেকে এই যে 15x এর মধ্যে কেন থাকে না? কারণ এখানে এভরিথিং উইল বি বিগার, সব কিছু বড় দেখায় আর কি। আমি জানি না আমি এটাতে আপনাদের কতটুকু কনসেপ্ট দিতে পারতেছি, বাট আমাদেরকে এইভাবে লিখতে হবে স্যার, এমনভাবে লিখতে হবে যাতে এটা ইউজার ফ্রেন্ডলি হয়ে যায়, ঠিক আছে। পিক্সেলের হিসাব কিন্তু স্যার অনেক জটিল একটা হিসাব, ঠিক আছে, বাট এখানে সিম্পলি বলে দেওয়া হয়েছে। 3টা মডেল নিয়ে এখানে ডিসকাস করা হয়েছে। একটা মডেল হচ্ছে আপনার 13 ইঞ্চির একটা স্ক্রিন, 15 ইঞ্চির একটা স্ক্রিন, আর একটা হচ্ছে 17 ইঞ্চির একটা স্ক্রিন। এবং এই 3টা ভেরিয়েন্টে 2টা রেজুলেশন সাপোর্ট করে। একটা হচ্ছে 1366x768, আর একটা হচ্ছে 1920x1080। তো ওখানে বলতেছে যেটা 13.3 ইঞ্চি এবং যেটা 15.6 ইঞ্চির স্ক্রিন, এই স্ক্রিনগুলোতে
1920 বাই 1080 যে পিক্সেল রেজুলেশন, এটা সাপোর্ট করে না। এটা সাপোর্ট করে 17 ইঞ্চির পরের থেকে যে ল্যাপটপগুলো আছে ওগুলো সাপোর্ট করে, কারণ 17 ইঞ্চির ল্যাপটপে সব কিছু অনেক বড় দেখায়। দ্য প্রবলেম উইথ 170.3 ইঞ্চি ল্যাপটপ ইজ দ্যাট দে আর বিগ অ্যান্ড নট ভেরি পোর্টেবল। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে 17 ইঞ্চির ল্যাপটপগুলো অনেক বড় হয় এবং পোর্টেবল না, মানে বহন করে কাজ করার যোগ্য না। ওকে ফাইন, অ্যান্ড দেয়ার ওয়েট ইজ এ চ্যালেঞ্জিং টু দ্য হেইংস। ওকে, তাদের ওয়েট নিয়ে বলছে যে ওয়েটটা অনেকটা। জি শিওর, বলেন। আচ্ছা আচ্ছা, আপনি আপনি বলেন বাইরে ওখানে বলছে কি, কারণ এই জিনিসগুলো তো আপনাকে বুঝতে হবে স্যার। প্রেজেন্ট করতে হবে না, আপনি বাইরে মেসেজটা আমাকে লিখে দেন। আর নেক্সট টাইম থেকে আপনি নিজে থেকে চেষ্টা করবেন স্যার, আমরা যে কাজগুলো শিখছি এর মধ্যে বাইরে কিছু লিখছে কিনা, ঠিক আছে? কারণ আপনি বুঝতে না পারলে আমি আপনাকে কতদিন হেল্প করবো স্যার। We are looking for professional recruiter that can generate USA phone number leads from people looking to do work from home job online. Okay. The phone number you provide phone number you provide us must be people that are appointed in operate in or generally inquired about doing a work from home job. All phone number you provide us must be textable on landline. Okay fine, no landline, obviously textable অর্থাৎ সেল ফোন হতে হবে। All phone number must be no longer than 1 month old or the original date of. We will not be setting up an account on your behalf to assist you. আচ্ছা, এটা অনেকটা B2Cর মতো হয়ে যায়। আপনার ক্লায়েন্ট খুঁজতেছে যারা অনলাইনে কাজ খুঁজতেছে, বাসায় বসে অনলাইনে কাজ করবে এরকম কাজ খুঁজতেছে, তাদের ফোন নাম্বার নিবে। ঠিক আছে, এটা করা যাবে, কিন্তু আপনাকে রীতিমতো এটা একদম আলাদা ধরনের একটা কাজ, B2Cর কাজ। ঠিক আছে, আমরা B2B তে শিখছি, আপনার এটা B2C। সো ইংলিশে একটু ভালো দক্ষতা রাখবেন স্যার, কারণ ইংলিশটা কমজোরি জানলে এই প্রবলেমটা অলওয়েজ আপনাকে ফেস করতে হবে, লাইফ টাইমের জন্য ফেস করতে হবে। সো লাইফ টাইমের জন্য এই প্রবলেমটা থেকে বাঁচার জন্য ইংলিশ স্কিলটা বাড়াইতে হবে এবং বুঝতে হবে ক্লায়েন্ট আসলে চাচ্ছে কি। ঠিক আছে, না দেখলেও তো করা, না দেখলে স্যার পড়লে তো বোঝা যায় যে আসলে এটা আমরা পারবো কিনা, আমরা যেভাবে কাজটা শিখছি সেভাবে কি সেই রিকোয়ারমেন্টের সাথে এটা কি মিলতেছে কিনা, এটা আপনাকে ম্যাচিং করাইতে হবে। ঠিক আছে, আপনাকে দেখতে হবে আমরা কিভাবে লিড বের করছি, এইভাবে কি আমি এই লিডগুলো বের করতে পারবো নাকি। এন্ড অফ দ্য প্রজেক্ট আপনাকে মাথায় রাখতে হবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো আমি ফিল আপ করতে পারতেছি কিনা। ঠিক আছে, আচ্ছা আমি আপনাদের এইটুকু একটু পড়ে শোনালাম, কারণ আমরা যখন কন্টেন্ট লিখবো আমাদের কন্টেন্টটাও এরকমই হবে স্যার। ঠিক আছে, এরকমই তথ্য নির্ভর হবে আমাদের কন্টেন্টগুলো, হাবিজাবি লেখার মতো কন্টেন্ট হবে না, কারণ হাবিজাবি লিখলে আপনার ভিজিটর পাবেন না স্যার, প্রোডাক্ট সেল করতে পারবেন না। কন্টেন্টগুলো মাস্ট বি তথ্য নির্ভর হতে হবে। কেমন? ওকে, এখানে আর একটা বিষয় লিখছে যে কনসিডার গেটিং অ্যান অল ইন ওয়ান পিসি with an every bigger screen usually from 20 inch to 27 inch
or a smaller laptop with a separated 24-inch monitor instant the standalone মনিটর। ওকে ফাইন, একটা কথা বলছে দেখেন এখানে বলতেছে যদি আপনি অল ইন ওয়ান পিসিতে যদি সব কিছু পেতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে 21 ইঞ্চি কিংবা 24 ইঞ্চি ল্যাপটপ স্ক্রিনের মনিটর ল্যাপটপ, যেগুলো অনেক বিশাল হবে, ক্যারি করতে প্রবলেম হবে, এই ঝামেলা হবে ওই ঝামেলা। তার থেকে ভালো আর এই স্মল ল্যাপটপ, এখানে দেখেন আর এই স্মল ল্যাপটপ উইথ এ সেপারেটেড 24 ইঞ্চি মনিটর ইনসার্টেড। তার মানে কি আপনার ল্যাপটপটা ছোট, কিন্তু যেহেতু ল্যাপটপ ছোট, লেখা ছোট দেখতে পান, এই জন্য আপনি চাইলে এক্সট্রা একটা মনিটর অ্যাড করতে পারেন 24 ইঞ্চি। বুঝাইতে পারছি? স্ট্যান্ড অ্যালং 24 ইঞ্চ স্ট্যান্ড অ্যালং, এখানে ধরেন আপনার 24 ইঞ্চি মনিটরে 1080, মানে এই হাই রেজুলেশনটা আপনি পেয়ে যাবেন স্যার। 1920x1080 রেজুলেশনটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? যদি আমি আপনাকে দেখাই বুঝতে পারবেন। তাহলে আমার ল্যাপটপটা হচ্ছে 15.15 ইঞ্চি, ঠিক আছে? আমি যেখানে মনিটরটা ইউজ করি সেটা যদি আপনাকে একটু দেখাই, এটার রেজুলেশন কত। ওকে দেখেন আমি যে মনিটরটা ইউজ করি এটা হচ্ছে আপনার 24 ইঞ্চি, এটা হচ্ছে VZ299 মডেলের একটা মনিটর, এবং এর রেজুলেশন কত দেওয়া আছে স্যার দেখেন 1920x1080। এটাকে যদি আমি এক্সপ্যান্ডেড করি তাহলে এইটার ক্ষেত্রে এটাই হচ্ছে সব থেকে হাই রেজুলেশন, ঠিক আছে? হ্যাঁ, এইটাই সব থেকে হাই রেজুলেশন। কিন্তু আমি যদি এখন দেখেন এখান থেকে যদি আমার ল্যাপটপের বিল্ট ইন ডিসপ্লে এখানে যদি যাই তাহলে এখানে কি দিচ্ছে দেখেন 1366x768। দ্যাট মিনস আমার ল্যাপটপের স্ক্রিনটা এটা সাপোর্ট করবে, এর থেকে বেশি যদি আমি এখানে পাবো না স্যার, কারণ আমার ল্যাপটপে এর থেকে বেশি সাপোর্ট নেওয়ার কোনো অ্যাবিলিটিই নাই, ঠিক আছে? আবার যদি আমি আগেরটাতে ব্যাক করি দেখেন এখানে রেজুলেশন দেখাচ্ছে 1920x1080। সো বিষয়টা কি বোঝা গেছে স্যার? ওকে স্যার, এইটার মানে আমি এইটুকুই বোঝাচ্ছিলাম যে তারা বোঝাচ্ছিল, আমি না, ঠিক আছে? আমি একটু কেটে দিই। তারা বোঝাচ্ছিল আমাদের যে আপনি চাইলে আপনি চাচ্ছেন যে ল্যাপটপটা ছোট পোর্টেবল করার জন্য, কিন্তু কাজগুলো যাতে বেশি বড় মনিটরে করতে পারেন এই জন্য আপনি এক্সট্রা একটা মনিটর পারচেস করতে পারেন। জাস্ট এইটুকুই তারা এইটুকুর মধ্যে বুঝাইছে। তাহলে দেখেন তারা কত সুন্দর করে আমাদের রেজুলেশনের এই স্পেসিফিকেশনটা দিয়ে দিছে, প্লাস তারা আমাদের একটা সাজেশন করছে, ঠিক আছে? এখন আসেন আমার ল্যাপটপ যেহেতু ছোট, আমার ল্যাপটপ কিন্তু এটা ছোট স্যার, ঠিক আছে? দেখেন এখানে ছোট, তাই না? এই ছোট স্ক্রিন নিয়ে অনেকে দেখবেন এখান থেকে বাউন্স হয়ে চলে যেতে পারে। সো আমি তাদেরকে এই যে এখান থেকে যে টপিক্সটা পাইলাম, এই টপিক্সে আমি তাদেরকে কি করতে পারি, হেল্প করতে পারি। আমি বলতে পারি তুমি চাইলে এর যে HDMI পোর্ট আছে, HDMIটা পোর্টটা তুমি আধুনিক যে টিভিগুলো আছে এগুলোতে অ্যাড করে ব্যবহার করতে পারো। 1920 রেজুলেশন বা আপনার 1080 রেজুলেশনে ব্যবহার করে সিম্পলি স্মুথলি কাজ করতে পারো, বা একটা এক্সটার্নাল মনিটর অ্যাড করে কাজ করতে পারো। বিষয়টা কমফোর্টেবল হয়ে যাবে না তখন? এবং দেখেন এরা কিন্তু এখানে যদি আমি একটা জিনিস দেখাই স্যার, এটা কিন্তু একটা ল্যাপটপের স্পেসিফিকেশন দিচ্ছে এবং যেটা মার্কেটে অ্যাভেলেবেল ফর সেল। এরা কিন্তু ল্যাপটপ সেল করে স্যার, ঠিক আছে? আমি এখানে যদিও দেখতেছি না, আচ্ছা যাই হোক, এরা ল্যাপটপ নিয়ে বিভিন্ন রিভিউ করে এবং এখান থেকে এরা প্রচুর পরিমাণে ধরেন আপনার, হ্যাঁ স্যার রেকর্ড হচ্ছে, প্রচুর পরিমাণ ট্রাফিক জেনারেট করে। তাহলে দেখেন এখানে আমরা যে জিনিসটা শিখতে পারলাম, তারা কিন্তু বলতেছে যে তাদের প্রোডাক্ট যেটা তারা স্পেসিফাই করতেছে সেটা খারাপ, সেটা রেজুলেশন নিয়ে বলতেছে তারা রেজুলেশনটা খারাপ, কিন্তু তারা আবার আরেকটা বুদ্ধিও মানুষকে দিয়ে দিচ্ছে যে হ্যাঁ এটা খারাপ হয়েছে তো কী হয়েছে, এটা তো ছোট,
তোমার ক্যারি করতে সুবিধা, পোর্টেবল করতে সুবিধা হবে, ইচ্ছা মতো যেখানে সেখানে নিয়ে যেতে পারবা। আর যদি তোমার বেশি ভারী কাজ থাকে তুমি এটার সাথে একটা মনিটর লাগাই নাও, লাগাই নিয়ে ইচ্ছা মতো কাজ করো। এবং আইডিয়া কিন্তু খারাপ না, অনেক ভালো একটা জোস একটা আইডিয়া, ঠিক আছে। সো প্রবলেম সলভ। তাহলে আমার এই যে এখানে যে আমি কন্টেন্টটা পাইলাম, আমি চেষ্টা করব এই কন্টেন্টটাকে একটু, এই কন্টেন্ট না, আমি এইটুকু আমি কপি করে নেব, কারণ এখানে একটা ইন্টারেস্টিং টপিকস আছে যেটা আমি কপি করে এখানে রেখে দেবো। স্যার আমি যখন কন্টেন্ট লিখবো তখন এটাকে মডিফাই করব, মডিফাই করে আমি আমার মতো করে লিখব, ঠিক আছে। স্যার আমি কি বুঝাতে পারতেছি? না আমার কথা কি বুঝতে পারতেছেন কি না, আমি একটু কনফিউজড। আচ্ছা, সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে মেমোরি স্পিড। মেমোরি স্পিড কত স্যার? 2666 মেগাহার্টস। মেমোরির স্পিড বলতে বোঝানো হয় আপনার র্যামের স্পিড। এখানে র্যাম হিসাবে ব্যবহার করা আছে DDR4। তাহলে চলেন DDR4 এর একটু স্পেসিফিকেশন দেখে আসি আমরা। উইকিপিডিয়াতে যাই। আচ্ছা, DDR4 এর স্ট্যান্ডার্ডগুলো আমরা দেখি। এই হচ্ছে DDR4 এর স্ট্যান্ডার্ড, পাইলাম কোথায়? উইকিপিডিয়াতে স্যার। এটাকে যদি আমরা একটু কপি করি, আচ্ছা DDR4 যে র্যাম এটা রিলিজ হয় 2014 সালে এবং 2020 সালে রিলিজ হয় DDR5। DDR5 এর জন্য আলাদা মাদারবোর্ড ব্যবহার করতে হয়। সো আমরা যে মাদারবোর্ডটা আমাদের ল্যাপটপে ব্যবহার করা হয়েছে এটার জন্য DDR4 ব্যবহার করাটা বেস্ট, ঠিক আছে, কারণ এখানে আমরা DDR5 ব্যবহার করতে পারবো না। এখন যদি আমি এখানে লিখি যে সিরিয়ালটা, এখানে বলা হচ্ছে DDR4 যার স্পিড সেটা হচ্ছে 1600 মেগাহার্টস। মেগাহার্টস স্পিডের প্রসেসর যেটা, সেইটা প্রথম আগে DDR4 এর যখন আবিষ্কার, 4 জেনারেশনের র্যাম যখন আবিষ্কার হয় তখন তার স্পিড ছিল এত। তারপর সেটাকে আপডেট করে স্পিড বাড়ানো হয় কত? 1866। তারপরে আপডেট করে বাড়ানো হয় 2133। তারপরে আপডেট করে বাড়ানো হয় 2400। তারপরে আপডেট করে বাড়ানো হয় 2666। তারপরে আপডেট করে বাড়ানো হয় 2933। তারপরে 3200। সো আমাদের প্রসেসর তাহলে এখানকার, সরি আমাদের র্যাম এখানকার মধ্যে কোনটা? আচ্ছা, 2666 সিরিজের র্যাম। সো আমরা যদি এই কয়টাকে আমরা যদি এই কয়টা বিষয়কে যদি আমাদের কন্টেন্টের ভিতরে তুলনা করি, যেমন ধরেন আমি যদি এইটাকে এই সবগুলাকে যদি আমাদের র্যামের সঙ্গে তুলনা করি তাহলে দেখা যায় যে আচ্ছা, তাহলে দেখা যাবে যে আমরা একটা ভালো কম্পেয়ার করে বলতে পারবো যে অনেক ভালো ভার্সনের একটা র্যাম আমাদের এখানে ব্যবহার করা হয়েছে। যেখানে DDR4 প্রথমে শুরু হয়েছিল 1600 থেকে, সেখানে আমরা 2600 মেগাহার্টসের একটা র্যাম পাচ্ছি এই ল্যাপটপে, এটা অনেক ভালো। তারপর কি আছে এগুলো বলার প্রয়োজন নেই, ঠিক আছে, এই উপর থেকে যাচাই করে এসে বলে দেব। চাইলে এটুকু বলতে পারেন যে এতটুকু, এগুলোতে এতগুলো আছে যেগুলো আমাদের মাদারবোর্ডের সাথে যায় না, বা এরকম একটা প্রবলেম। ওখানে একটু ইন্টারনেটে রিসার্চ করবেন তাহলে প্রবলেম কিছু দেখতে পারবেন, ওই প্রবলেমগুলো বলে দিবেন। আর যদি বেশি কিছু চাই এখান থেকে সোর্স হিসাবে উইকিপিডিয়ার এই লিঙ্কটা দিয়ে দিবেন সোর্স হিসাবে। দেন আসেন, আছে আর কি আছে, গ্রাফিক্স কার্ড, মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, গ্রাফিক্স কার্ড। সো আমরা যদি আইরিশের গ্রাফিক্স কার্ডটা কপি করে এখানে পেস্ট করি তাহলে দেখেন এনভিডিয়া ভার্সেস আইরিশ। ইন্টেলের গ্রাফিক্স কার্ড কিন্তু এটা খুব একটা পাওয়ারফুল না, ঠিক আছে, যেহেতু বাই ডিফল্ট, কিন্তু এনভিডিয়ার গ্রাফিক্স কার্ডটা অনেক পাওয়ারফুল। এখানে বলা আছে যে
আইরিশ গ্রাফিক্স কার্ডে কতটুকু কোনো জায়গা ব্যবহার করে না, যতটুকু জায়গা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আপনার র্যাম থেকে নিয়ে সরি প্রসেসর থেকে জায়গাটা যতটুকু পাওয়া যায়, প্রসেসরে আমাদের যতটুকু জায়গা আছে ওইটুকু জায়গা এই গ্রাফিক্স কার্ডটা ব্যবহার করে কাজ করে। এর স্পিডও কম, এর স্পিড হচ্ছে 300 থেকে সর্বোচ্চ 1200 মেগাহার্টজ। হ্যাঁ, 300 থেকে সর্বোচ্চ 1200 মেগাহার্টজ। আর এর বিপরীতে যে বর্তমানে যে গ্রাফিক্স কার্ডগুলো খুব ভালো চলতেছে জনপ্রিয়, সেগুলো হচ্ছে ইনভিডিয়া জিফোর্স ম্যাক্স 250। এইটার যদি স্পেসিফিকেশন বলা যায় তাহলে দেখা যায় যে এটা আছে আপনার 1542 মেগাহার্টজ থেকে শুরু করে 700 মেগাহার্টজ পর্যন্ত স্পিড তারা দিয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের যে গ্রাফিক্স কার্ডটা দিয়েছে সেটা কি ভালো না, তো খারাপ, তাই না? বাই ডিফল্ট যেটা আছে। তো এখানে তাহলে আপনি কি বলবেন, এখানে আপনি দুইটা জিনিস আপনার প্রোডাক্টের সুনাম করার জন্য দুইটা জিনিস বলতে পারেন। একটা হচ্ছে আমরা চাইলে নতুন গ্রাফিক্স কার্ড এখানে অ্যাড করে নিতে পারি, আবার ধরেন চাইলে নতুন গ্রাফিক্স কার্ড অ্যাড করে নিতে পারি, অথবা যদি আইরিশের যদি প্রবলেম হয়েই যায় বা এটা দিয়ে কাজ করতে যদি ট্রাবল হয়েই যায়, সেক্ষেত্রে সেক্ষেত্রে কি হতে পারে স্যার বলেন? একটা হচ্ছে চেঞ্জ করে নিতে পারি, আরেকটা তুলনা না করে সরাসরি বলে দিতে পারি এরকম করে যে ইন্টেল এইটার সাথে যে গ্রাফিক্স কার্ডটা দিচ্ছে, এই গ্রাফিক্স কার্ডটা ইন্টেলের তৈরি করা সব থেকে ভালো গ্রাফিক্স কার্ড বলতে পারি না আমরা? কারণ দেখেন এখানে 300 থেকে শুরু করে, প্রথমে যেটা ছিল 300 থেকে শুরু করে 1050 পর্যন্ত ছিল সর্বোচ্চ মেগাহার্টজ। এটা ধীরে ধীরে বাড়তে 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 এখন 1200 হয়ে গেছে। তার মানে কি এটা খারাপ না? খারাপ না। আমরা ইন্টেল সিরিজের যতগুলো গ্রাফিক্স কার্ড আছে তার মধ্যে আইরিশের এত মডেলটা সব থেকে পাওয়ারফুল। এটা 300 থেকে 1200 মেগাহার্টজে কাজ করতে পারে, এটা কথা বলার দরকারই নাই। ঠিক আছে, কম্পেয়ার গেল একটা। দেন আসেন আর কি আছে, চিপসেট ব্র্যান্ড হচ্ছে ইন্টেল, তো এটা তার বলার কিছু নাই। প্রসেসর যা যা আছে এগুলো ইন্টেল থেকে পাওয়া যাচ্ছে। ওয়্যারলেস টাইপ বলতে আপনার ব্লুটুথ কানেকশন, যেটা ব্লুটুথ কানেকশনের মধ্যে এইটা যেটা আছে সব থেকে ভালো কানেকশন। যদি এটাকে নিয়ে একটু গুগলে সার্চ দেন, এটা বর্তমানে সব থেকে জনপ্রিয় এবং ভালো। দেখেন গুগলে এর সম্পর্কে অনেক কিছু বলা আছে উইকিপিডিয়াতে। সো এটাতে এই উইকিপিডিয়া থেকে একটু স্টাডি করে নিয়ে এই সম্পর্কে কিছু বলে দিলেন, কম্পেয়ার করে দিলেন যে এটা ভালো বা এরকম কিছু। দেন আসেন আমরা চিপসেট ব্র্যান্ড ইন্টেল, ব্যাটারি লাইফ নিয়ে কিছু বলে দিলেন যে 10 ঘন্টা একটা ল্যাপটপ চলা মানে অনেক কিছু। ঠিক আছে, সিরিজ গেল, এটা মডেল নাম্বার, পিসি, উইন্ডোজ 10 নিয়ে কিছু বলে দিলেন, সব থেকে ভালো ইয়ে আছে। ওয়েটটা হচ্ছে কত আপনার 3.86 পাউন্ড। সো আমরা যদি একটু দেখি কেজিতে এটা কত হয়, কারণ আমরা তো কেজি বুঝি, একটু কনভার্ট করে চলে। 3.86 কনভার্ট প্রায় 1 কেজি 75 গ্রামের মতো ল্যাপটপের ওয়েট। এটা অনেক কম। ঠিক আছে, এর হাইট উইথ ডাইমেনশন দেওয়া আছে, এখান থেকে কালার সিলভার দেওয়া আছে, একটা কালারই ভেরিয়েন্ট আছে। কাউন্ট 4, DDR4 র্যাম, 502 জিবি SSD হার্ড ডিস্ক।
এসএসডি হার্ড ডিস্ক সম্পর্কে আমরা কিছু বলবো, ঠিক আছে? সো এইভাবে দেখেন আমরা যদি বলতে থাকি স্যার, এখান থেকে যদি 5টা টপিকস খুঁজে নেই যেগুলো বিস্তারিত আলোচনা করি, বিস্তারিত আলোচনা করা যাবে, এরকম যদি আমরা 5টা টপিকস খুঁজে নিই, নিয়ে সাব টপিকস খুঁজে নিয়ে যদি আমরা বলতে থাকি, তাহলে দেখা যাবে যে আমাদের 1200 ওয়ার্ড পার হয়ে গেছে কন্টেন্টটা 700 থেকে 1200 ওয়ার্ডের মধ্যে হলে সব থেকে ভালো হয়, ঠিক আছে? বোঝা গেছে স্যার? ওকে স্যার। সো আমাদের কাছে যদি এতগুলো ইনফরমেশন থাকে, তাহলে কি আমরা কন্টেন্ট লিখতে পারবো না মুসা? পারবো স্যার। মুসা করিম শুভ কই গেল? আপনাদের ব্যাচটা নিয়ে মনে হয় আমাদের গেছে। আচ্ছা, মেবি আপনাদের ব্যাচটা নিয়ে কি আমি বিপদেই পড়ি কিনা আল্লাহ ভালো জানে। এত অ্যাটেন্ডেন্স কম। এই অ্যাটেন্ডেন্স বানান কি? অ্যাটেন্ডেন্স টি অ্যাটেন্ডেন্স মেলে নাকি? অ্যাটেন্ডেন্স এটা হবে। দেখি তাও যদি স্টুডেন্ট আসে। আচ্ছা, সো আমাদের হাতে যদি এরকম ধরেন 10টা ইনফরমেশন থাকে কিংবা 5টা ইনফরমেশন থাকে, তার উপর যদি আমরা 6টা 7টা টপিকস তৈরি করি, দেখা যাবে স্যার আমাদের কন্টেন্টটা পুরোটাই হবে তথ্য নির্ভর, ঠিক আছে? যেখানে একটা তথ্যকে, একটা ডেটাকে আরেকটার সঙ্গে কম্পেয়ার করে ইউজারকে বোঝানো হয়েছে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটার ভালো সাইড আছে কোনটার খারাপ সাইড আছে, ঠিক আছে? বুঝতে পারছি স্যার আমি। ওভারঅল এইভাবে আমরা কি একটা কন্টেন্ট তৈরি করতে পারবো না? তার আগে বলেন আপনাদের মধ্যে ফ্রি হ্যান্ড লিখতে পারেন কি আপনারা যারা কন্টেন্ট নিয়ে প্র্যাকটিস করার চিন্তা ভাবনা করতেছেন? ইংলিশ ফ্রি হ্যান্ড লেখার প্র্যাকটিস আছে, অভ্যাস আছে? ওকে, কয়জনে আছে স্যার একটু দেখি, শুনি বলুন তো দেখি। লিখতে পারলেই হবে স্যার, লেখা চলবে কি চলবে না ওটা পরে ঠিক করা যাবে। ওকে ফাইন। কন্টেন্টটা আমি মনে করি স্যার কন্টেন্ট লেখা খুবই সহজ, কারণ আমার কাছে যদি এতগুলো তথ্য থাকে তাহলে আমি কেন কন্টেন্ট লিখতে পারবো না? একটু একটু কন্টেন্ট লিখতে হলে একটু প্র্যাকটিস করতে হয় আমাদের, ঠিক আছে? যেমন আমরা যদি বলি, এর আগে একটা পেজ ছিল না, ওইটা একটু দেখি আমরা, চলেন কন্টেন্ট লেখার ধর্মটা একটু দেখে আসি, কি কি নিয়ম তারা ফলো করে।
সো স্যার দেখেন এখানে যেটা আমরা বলতেছিলাম, এদের আরেকটা অপশন আছে, প্রসেসর নিয়ে আর একটু লিখছে। আমি জাস্ট শুধু কিছু জায়গায় ট্রিক্স আছে, ট্রিক্সগুলোকে আপনাকে একটু ধরাই দিব, তাহলে আপনারা এগুলো যখন পড়বেন তখন বুঝতে পারবেন। আচ্ছা বলেন, আপনারা কি অনলাইনে কখনো এরকম ব্লগ পড়ছেন, এ টু জেড পড়ার এক্সপিরিয়েন্স আছে স্যার? আচ্ছা নাই না, ওকে ফাইন। চলেন একটু দেখি, যেমন এখানে লেখছে পসিবল অপশন, আই রিকমেন্ড ভিজিটিং পিসি ওয়ার্ল্ড। পিসি ওয়ার্ল্ড হচ্ছে একটা শপের নাম, ঠিক আছে। জন লিউস অর অ্যানাদার রিটেইলার হোয়ার you can look at a laptop in a different size as well as some all-in-one ones. After that it depends how much you want. So এখানে বলতেছে এটা মার্কেটকে রিকমেন্ড করতেছে যে ওখানে গেলে আপনি দেখতে পারবেন। For the best result with Windows 10 you should buy a system with an Intel Core i3 8100U, অর্থাৎ Core i3 8 জেনারেশনের একটা ল্যাপটপ কিনতে, আর AMD Ryzen আর বেটার প্রসেসর, অথবা AMD রাইজেনের থেকে বেটার প্রসেসর আপনি ব্যবহার করতে পারেন। মেমোরিটা 8GB হতে হবে, 8GB অফ মেমোরি অ্যান্ড এ 256GB SSD। একটা পিসি কনফিগারেশনের কথা তারা বলতেছে। If you decide on 17.3 inch screen, something like Dell Inspiron, আচ্ছা এটি একটু কপি করে লিঙ্কটা আমি এটা কাজ করলো না, কারণ এটা অনেকদিন আগেকার একটা পোস্ট, তো এই জন্য এই যে লিঙ্কটা এখানে দেওয়া হয়েছে লিঙ্কটা ড্যামেজ হয়ে গেছে, ঠিক আছে, যে জন্য আমাকে ক্যাটাগরি পেজে নিয়ে যাওয়া হয়েছে। এই যে এই লিঙ্কটা দেখেন, এইভাবে কিন্তু সিম্পলি দেখেন কত সুন্দর করে অ্যাফিলিয়েট লিঙ্কটা সে এখানে বসাই দিছে। যে ল্যাপটপের মডেলের নামটা বলে এখানে দেখেন সে একটা কনফিগারেশনের কথা বলতেছে, এই কনফিগারেশনে আপনি একটা ল্যাপটপ কিনতে পারেন যদি ইফ ইউ ডিসাইড অন 17.3 ইঞ্চি স্ক্রিন। বাট যদি আপনি চান যে 17.3 ইঞ্চি স্ক্রিনের একটা ল্যাপটপ কিনতে, বা সামথিং লাইক অ্যাজ এ ডেল ইনস্পিরন 175000, then would be the bill at 699 ইউরো, মানে এই ল্যাপটপটার দাম আসবে তাহলে 699 ইউরো। এবং সেটা এখানে যখন আমি ক্লিক করতেছি দেখেন আমাকে নিয়ে যাচ্ছে একটা ই কমার্স সাইটে, যে ই কমার্স সাইটের এরা অ্যাফিলিয়েট দিছে। আমরা নর্মালি আপনার ধরেন অ্যামাজনে অ্যাফিলিয়েট করি, তো অ্যামাজন একটা বড় সাইট, বাট এই ধরনের ছোট ছোট সাইটগুলোতে অ্যাফিলিয়েট করলে কমিশন আরও বেশি পাওয়া যায়, ঠিক আছে, এগুলো লোকাল সাইট, ঠিক আছে। এদের এখানে যদি আপনি এইগুলো সাইটগুলোতে যদি আপনি অ্যাফিলিয়েট করেন আরও বেশি কমিশন পাবেন। অ্যামাজন যদি আমাদের 3% দেয়, এরা যে দেখবেন যে আমাকে 5% 10% পর্যন্ত কমিশন দিচ্ছে। সো অনেকে এই জন্য এইগুলোতে করে আসলে অ্যাফিলিয়েট। দেন বলছে যে দিস ইজ হ্যাজ এ কোর i5 8 জেনারেশনের প্রসেসর অ্যান্ড AMD Radeon 53 গ্রাফিক্স, আচ্ছা AMD Radeon গ্রাফিক্স কার্ড ব্যবহার করা আছে, 530 গ্রাফিক্স কার্ড, লেখা আছে 128GB SSD অ্যান্ড 1TB হার্ড ড্রাইভ। সবথেকে মজার বিষয় হচ্ছে এখানে SSD আছে, এইচডিডি হার্ড ডিস্কও আছে।
এসএসডিতে আপনি সফটওয়্যার ইনস্টল করবেন আর এইচডিতে আপনি ফাইল রাখবেন। দেখছেন কত সুন্দর করে অ্যাফিলিয়েট করে দিছে। আবার দেখেন পরেরটাতে আবার অ্যাফিলিয়েট করছে। মাই পিক উড বি দ্য এইচপি প্রোবুক 470 with Core i7 8th generation, 8 GB of RAM, NVIDIA GeForce 930 Max graphics with 556 GB SSD, 1 TB hard disk, and 3 year of on-site service for $979। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এটারও লিঙ্ক ড্যামেজ হয়ে গেছে, বাট তারা আমাকে ও আচ্ছা, এটাতে আমাকে এই এইচপির শপে নিয়ে আসা হয়েছে স্যার। ঠিক আছে, আর কথা হচ্ছে এইচপি কে অ্যাফিলিয়েট দেয়? আই ডোন্ট থিঙ্ক সো। একটু দেখি আমরা এইচপি অ্যাবাউট ল্যাব, না আমার মনে হয় না এইচপি কোনো অ্যাফিলিয়েট দেয় স্যার। এটা জাস্ট জানার জন্য তারা বলছে। ঠিক আছে, এটা জাস্ট তারা কম্পেয়ার করার জন্য এখানে দিয়ে দিয়েছে প্রবুক। দেন however ebuyer.com has a version with the lower specification of এত। অথবা আপনি চাইলে এটা ebuyer নামে একটা সাইট আছে, এই সাইট থেকে এটা কিনতে পারেন, এত টাকা প্রাইস। এখানে একটা লিঙ্ক দেখাচ্ছে, এটা কিসের লিঙ্ক? এটা ebuyer এর লিঙ্ক দেখতে পাচ্ছেন, বাট অ্যাক্সেস ডে নাই। তার মানে আমার লোকেশন অনুযায়ী আমি এখানে অ্যাক্সেস করতে পারবো, তাহলে ফাইন। দ্য সিলভার এইচপি 17BY এই মডেলের ল্যাপটপটা ইজ এ বাজেট অপশন উইথ এ কোর i3 8th generation অনলি 4 GB RAM। এটার দাম হচ্ছে $529। অ্যাকর্ডিং টু Crucial, you could add it more memory। আচ্ছা, এই যে এইচপির এই ভার্সনের যে ল্যাপটপটা আছে, এখানে সবকিছু ঠিক আছে আগের মতনই, শুধু কি আছে মেমোরিটা কম আছে। আগেরটাতে ছিল 8 GB, এখন আছে 4 GB। এখানে সে বলতেছে আপনি চাইলে আলাদা করে আরও লাগাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। পরেরটাতে বলা হয়েছে অ্যাসারের একটা ল্যাপটপ নিয়ে, যেখানে অ্যাসার, ডেল, লেনোভো এবং আরও যেগুলো আছে এগুলো নিয়ে কথা বলা হয়েছে। সো ওভারঅল বিষয়টা অনেক ইন্টারেস্টিং। ঠিক আছে, আমাদেরকেও এরকম সুন্দর করে সবাইকে বুঝাইতে হবে, 2-3টা লিঙ্ক দিয়ে দেখাইতে হবে যে এখানে যান দেখতে পারবেন, এটা এটা আছে, এটা এটা আছে, এটা এটা আছে। বোঝা গেছে স্যার? ওকে ফাইন। এখন বলেন আপনাদের কোশ্চেন কি আছে, আপনাদের জানার আছে? জি স্যার, মানুষকে বোঝাইতে হবে এই প্রোডাক্টটা ভালো, আর এটার জন্য আপনি যা করা লাগে তাই করবেন, তবে অবশ্যই লিগালি হতে হবে। ভুলভাল কিছু লিখলে আবার দেখবেন সমস্যা হয়ে যাবে। মূল থিম বলতে আপনার ধরুন প্রোডাক্টের স্পেসিফিকেশন এবং ফিচার নিয়ে আপনি কথা বলবেন। সাইড ইফেক্ট খুব কমই বললেন, কারণ সাইড ইফেক্ট বেশি বললে আবার ক্লায়েন্ট বাউন্স হয়, সেল বাউন্স হয়ে যাবে। ঠিক আছে, তখন আবার কমিশন পাবেন না। স্যার আপনাদের জানার কিছু আছে বলেন। রিপ্লাই
অ্যাসাইনমেন্ট দিয়ে লাভ নেই এখন, কাজই তো শেষ করতে পারলাম না। ওকে, আচ্ছা স্যার ঠিক আছে, আপনাদের কোনো কোশ্চেন নেই, আমি বুঝতে পারলাম। ফাইন, নেক্সট যে স্টেপটা থাকবে সেখানে আপনাদের থাকবে ধরেন ডেটা কালেক্ট করে ফেলছি, এখন ডেটার উপর নির্ভর করে আমাদের কিওয়ার্ডকে রিসার্চ করতে হবে। ওকে, আমাদের ডেটা কিন্তু স্যার অনেস্টলি বলতে গেলে দ্যাটস নট এ গুড এনাফ ডেটা, আমাদের আরও ডেটা কালেক্ট করতে হবে স্যার। এই প্রতিটা পার্ট আমাদের উইকিপিডিয়া থেকে পড়ে পড়ে কালেক্ট করতে হবে স্যার, নোট ডাউন করতে হবে, ঠিক আছে? যেমন দেখেন এখানে লেখা আছে একটা কম্পেয়ার বিষয় নিয়ে আমরা লিখতে পারি, যেমন ধরেন প্রসেসর কাউন্ট যদি আমরা বলি, সেটা লিখি আমরা এসএসডি ভার্সেস এইচডিডি হার্ড ডিস্কের সম্পর্ক। এই আমার কথা শোনা যায় তো? তাহলে আমরা সার্চ দিলাম এখানে, সাইট কার্ড রিসার্চ হচ্ছে না, গুগল কাজ করে না কেন, ফাইলদামি করে নাকি? IP server could not found. কেমন ডাল লাগে তাহলে? এই তো কিছুই কাজ করে না। বিং সার্চটাও কাজ করে না, না গুগল কাজ করতেছে না ভালো, কোনোটা কাজ করে না। এটা কোনো কথা? স্যার একটু ওয়েট করে দেখি কোথায় কি প্রবলেম। আপনাদের কি অবস্থা বলেন স্যার? আপনাদের অবস্থা খুবই খারাপ স্যার, আমাদের ঠাকুরগাঁয়ে বেশি স্টুডেন্ট থাকে না তো, যদি বলি স্যার ক্লাসে থাকেন না কে, বিভিন্ন অজুহাত ধরে দেয়, আজ এই প্রবলেম কাল এই প্রবলেম। স্যার এত অজুহাত দিলে কাজ হবে বলেন? জি স্যার।
অ্যাফিলিয়েট করলে তখন আপনার আলাদা ওয়েবসাইট লাগবে স্যার। আপনাকে ব্লগ তৈরি করে করতে হবে স্যার, পেজের প্রয়োজন নেই। হ্যাঁ ভাই প্রবলেম পাচ্ছি না, এবার তো নতুন প্রবলেম হাজির হয়ে গেছে, গুগলে ঢোকা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। এই ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডাররা জীবনে এতই টাইম নিল। হ্যাঁ স্যার বলতেছিলেন যেন, কি বলেন একটু। না না ভারী হবে না স্যার, পেজ আলাদা বিষয়, আপনি পেজ অপটিমাইজ করবেন, কাজ করে যাবেন, ভারী হবে কেন? ঠিক আছে আচ্ছা বলেন স্যার, আপনাদের কি কোনো আর কোনো কোশ্চেন আছে? না না আপনার ল্যাপটপ নেবেন না, ল্যাপটপ নেবেন কেন স্যার? আপনারা আপনাদের নিচে বেসে যে বেসে টার্গেট নিয়ে আপনারা কাজ করবেন সেটা নেবেন, যেখানে আপনারা প্রফিট কমিশন বেশি পাবেন সেটা নেবেন। ঠিক আছে, কমিশন বেশি পাচ্ছেন, একটু সেল একটু কম হবে কিন্তু কমিশন ভালো পাচ্ছেন, ওই প্রোডাক্টগুলো আপনারা নেবেন। কেমন?